ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট। তো আজকের আড্ডাটা জমিয়ে শুরু করা যাক, কি বলো? একদম। আজকে আমাদের হাতে যা এসেছে মানে কিছু নোটস আর কিছু লোকমুখে শোনা গল্প, দারুণ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর পুরোটাই একজনকে ঘিরে, আড়ংঘাটার রতন সাহা। লোকটা পেশায় ঠোঙা বিক্রেতা, কিন্তু মনে মনে একজন দার্শনিক। এটাই তো মজা। ঠিক। ওনার একটা ডায়লগ তো ফাটাফাটি, ওই যে ঠোঙা মানুষকে মুড়ি দেয়, মদ মানুষকে মানসিক শান্তি দেয়, দুটোই প্রয়োজনীয়। কি অদ্ভুত যুক্তি, তাই না? মানে একদিকে পেটের চিন্তা, ঠোঙা বেচে চাল ডাল বা মুড়ি, আর অন্যদিকে ওই রোজগারের টাকাতেই একটু মেন্টাল পিস খোঁজা, ওনার ক্ষেত্রে সেটা মদের মাধ্যমে। দুটোকে উনি বলছেন প্রয়োজনীয়, সিম্পল লাইফ, কিন্তু তার মধ্যেই একটা দর্শন। ওনার রুটিনটাও তো খুব সাধারণ, দিনে ঠোঙা বানানো বিক্রি করা, আর রাতে সেই পয়সায় রকফোর্ট। একদম বাধা রুটিন। কিন্তু গল্পটা তো এখানে শুরু নয়, একটা টার্নিং পয়েন্ট আছে। আগে তো উনি অন্য ব্র্যান্ড খেতেন, তাই না? হ্যাঁ, আগে খেতেন ব্লেন্ডার স্প্রাইট, যেটা তখন হয়তো ওনার সাধ্যের মধ্যে ছিল। কিন্তু একদিন কি হলো, ওনার ভাইয়েরা এলো। হ্যাঁ, ভাইরা এসে বলল, দাদা এই ব্লেন্ডার স্প্রাইট এখন ভ্যানওয়ালারা খায়। ব্যাস, ভাবা যায়, একেবারে ইগোতে লাগলো যাকে বলে। ঠিক। যেন কেউ বলে দিল তোর ক্লাস নেই। এই কথাটা রতন সাহার আত্মসম্মানে খুব জোর ধাক্কা দিল। এখান থেকেই তো আসল খেলা শুরু। মানে মদের ব্র্যান্ড বদলানোটা শুধু বদলানো নয়, একটা স্টেটমেন্ট হয়ে গেল। উনি নাকি তারপরে ঘোষণা করেন, আজ থেকে ব্লেন্ডার স্প্রাইট নয়, শুধু রকফোর্ড। শুধু তাই না, সঙ্গে এটাও জুড়ে দিলেন, মদেরও ক্লাস লাগে, আমি রতন সাহা সাধারণ নই, পুরো সোয়াগ। এই ডগস ফ্লাইট চ্যানেলে তো আমরা এরকম মজার ইউনিক চরিত্র নিয়েই কথা বলতে ভালোবাসি। একদম। তো এই রকফোর্ড ওনার কাছে শুধু একটা ড্রিঙ্ক রইল না, কি হয়ে উঠল? একটা অনুভূতি। উনি বলতেন প্রথম পেগে দর্শনীয়, মানে দেখতে ভালো লাগছে সব। দ্বিতীয় পেগে দার্শনিক, মানে জীবনের গভীর তত্ত্ব আলোচনা শুরু। আর তৃতীয় পেগে, এটা তো সেরা। তৃতীয় পেগে সমাজসেবক, রাস্তায় যাকে পেতেন ডেকে বলতেন, আয় ভাই একটা প্যাগ নে, দুঃখ ভুলে যা। হা, নিজের দুঃখ ভোলার দাওয়াই অন্য কেউ দিচ্ছেন। ব্যাপক উদারতা। ওই পিন্টুর ঘটনাটা মনে আছে? পিন্টু বলেছিল অফিস আছে। হ্যাঁ, আর রতনদার উত্তর, অফিস তো রোজ থাকবে, কিন্তু রতনের ইনভাইট এ জীবনে একবারই। কি কনফিডেন্স! এটাকে শুধু মাতলামি বলা যায়, নাকি এর মধ্যে একটা অন্য ব্যাপার আছে? কে জানে, হয়তো উনি সত্যিই চাইতেন সবাই ওনার মতো শান্তি পাক। ওনার আর একটা কথাও তো খুব হিট। কোনটা? ওই বোতল নিয়ে? হ্যাঁ, আমি গরিব হতে পারি, কিন্তু আমার বোতল গরিব না। রকফোর্ড আমার আত্মসম্মানের প্রতীক। এইটা খুব গুরুত্বপূর্ণ। উনি নিজের আর্থিক অবস্থাকে মেনে নিচ্ছেন, কিন্তু তার থেকেও বড় করে দেখাচ্ছেন নিজের পছন্দকে। রকফোর্ডের বোতলটা যেন ওনার স্ট্যাটাস সিম্বল। এই বোতলের প্রতীক সম্মানটা শুধু কথায় ছিল না, কিন্তু ওই বরফের গল্পটা। ও হ্যাঁ, কি হয়েছিল? বরফ ছিল না? হ্যাঁ, তো কেউ জিজ্ঞেস করায় উনি বললেন, খেয়েছি কিন্তু হজম হয়নি, কারণ আজ রকফোর্ডে বরফ ছিল না। আত্মসম্মান একটু গরম লাগছে। মানে ভাবো, সামান্য বরফ নেই, সেটাও আত্মসম্মানে লাগছে। এটা দেখাচ্ছে রকফোর্ড ওনার কাছে শুধু মদ নয়, একটা রিচুয়াল। প্রত্যেকটা ডিটেল ম্যাটার করে ওনার কাছে। কিন্তু সবচেয়ে এপিক ঘটনা তো পুজোর রাতেরটা। হ্যাঁ, ঠোঙার দোকানকে বার বানিয়ে ফেলা, এটা তো মারাত্মক। কয়েকটা চেয়ার, গ্লাস, সামনে রকফোর্ডের বোতল, ডিমের ঝুড়ি আর অফার। যে ঠোঙা কিনবে তাকে এক চুমুক ফ্রি। একদিকে ব্যবসা, তার সাথে নিজের শখ জুড়ে দেওয়া। পাড়ার বাচ্চারা নাকি নামই দিয়ে দিয়েছিল ঠোঙা দা মদ। হা, দারুণ নাম। পুলিশও তো এসছিল শুনেছিলাম। হ্যাঁ, পুলিশ এসে জিজ্ঞেস করলো ফুটপাতে বার খুলেছেন নাকি। আর রতনদার জবাব আরও সাংঘাতিক। বললেন, না স্যার, এটা আমার ব্যবসা আর ধর্মের মেলবন্ধন। বাবা, ব্যবসা আর ধর্ম, মানে মদ খাওয়াটাকে উনি ধর্মের পর্যায়ে নিয়ে গেছেন। নিজের কাজকে জাস্টিফাই করার কি অদ্ভুত উপায়! এই ঘটনার পর তো পাড়ায় ওকে নিয়ে আলোচনা শুরু হলো। কেউ বলতো নেশাটা মদের নয়, আত্মসম্মানের। কেউ বলতো লোকটা নিজের মদের প্রেমে পড়ে গেছে। বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখত। কেউ হয়তো ভাবত, আহারে, আত্মসম্মান বাঁচাতে গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। কেউ ভাবত বড্ড একরোখা।
কিন্তু রতনদার নিজের যুক্তিটা কি ছিল? ওনার স্ত্রী যখন রেগে গিয়ে বললেন, হ্যাঁ, স্ত্রী জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মদ খেতে খেতে মরবে? আর উত্তরটা, এটা তো একেবারে ক্লাসিক। উনি শান্তভাবে বলেছিলেন, না রে, আমি মরব না। আমি একদিন রকফোর্ডের বিজ্ঞাপনে থাকব। মানে কনফিডেন্স লেভেলটা ভাবো, কোথায় ঠোঙা বিক্রেতা, কোথায় রকফোর্ডের বিজ্ঞাপন। স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। এটাই চরম বাস্তবতার মধ্যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করা, নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার একটা চেষ্টা। শেষে উনি নিজের একটা নৈতিকতাও তৈরি করে ফেলেছিলেন, তাই না? একদম। ওনার শেষ কথাটা নাকি ছিল এরকম, দেখ, আমি কারো ক্ষতি করি না, আমি মদ খাই, মদের প্রশংসা করি, মদকে অবহেলা করি না, এটাই আমার নৈতিকতা। বাহ, মানে সমাজের নৈতিকতার ধার ধারছেন না, নিজের একটা কোড অফ কন্ডাক্ট, মদকে সম্মান দেওয়া। ঠিক, আমি কারো ক্ষতি করছি না, অতএব আমার লাইফস্টাইল নিয়ে বলার অধিকার কারো নেই। খুব ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী একটা ভাবনা। তো এই পুরো গল্পটা, মানে রতন সাহার জীবনের এই খণ্ডচিত্র, এটা আমাদের কি ভাবায়? এটা কি শুধুই একজন অদ্ভুত মানুষের গল্প? আমার তো মনে হয় এর ভেতরে আরও অনেক কিছু আছে। মানে মানুষ কত সাধারণ জিনিসের মধ্যে দিয়েও নিজের আইডেন্টিটি, নিজের সেলফ রেসপেক্ট খুঁজে নিতে পারে, এটা তার একটা উদাহরণ। রকফোর্ডটা ওনার কাছে শুধু উইস্কি নয়, এটা ওনার বিদ্রোহ, ওনার ক্লাস। ঠিক, ওই ব্লেন্ডার স্প্রাইট থেকে রকফোর্ডে যাওয়াটা শুধু দামি মদ খাওয়া শুরু করা নয়, ওটা ছিল একটা ঘোষণা। আর পুজোর রাতের ঘটনাটা, ঠোঙা বিক্রির সঙ্গে ফ্রি ড্রিঙ্কস, এটা একদিকে যেমন পাগলামি, অন্যদিকে তেমন নিজের কমিউনিটির সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নেওয়ার একটা অদ্ভুত উপায়। হ্যাঁ, নিজের মতো করে উৎসব পালন। আর ওনার ওই নিজস্ব মোরালিটি, মদকে অবহেলা করি না, এটা কিন্তু ভাবার মতো। নাকি ব্যক্তির নিজেরও একটা জগৎ থাকতে পারে যদি সে অন্যের ক্ষতি না করে। তাহলে মূল কথাটা হলো, আত্মসম্মান বা জীবনের মানে খুঁজে পাওয়ার রাস্তাটা খুব অদ্ভুত হতে পারে। মানুষ নিজের ছোট গণ্ডির মধ্যেও একটা দর্শন তৈরি করে নিতে পারে। একদম। রতন সাহার গল্পটা এই হাসির মোড়কের আড়ালে আমাদের এই পরিচিতি, আত্মমর্যাদা, মানসিক শান্তি খোঁজার ব্যাপারগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। হয়তো আজকের ডগস ফ্লাইটের শ্রোতাদের জন্য এটাই ভাবার বিষয় হতে পারে। আপনার রকফোর্ড কি? কোন ছোট জিনিসটা আপনার কাছে আপনার আত্মমর্যাদা বা আপনার পার্সোনাল ফিলোসফির প্রতীক? গভীর প্রশ্ন, বেশ ইন্টারেস্টিং আলোচনা হলো আজ। রতন সাহার জগতের এই অন্বেষণ এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটা আপনাদেরও ভাবিয়েছে। থ্যাঙ্কস ফর লিসনিং। মেক শিওর ইউ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। স্টে টিউনড উইথ ডগস ফ্লাইট। মোর ফান ইজ অন দ্য ওয়ে।